আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আমাকে খালা ডাকার জার্নিটা। যার কথা শেয়ার করব তার নাম ফারহান সাদিক। বয়স ৭ বছর। আমার বোনের ছেলে। ও আমার ভাগনা হচ্ছে সম্পর্কে। তো ওকে আমরা যখন ১ম ফাইন্ড আউট করি, করোনার মধ্যে আমরা ওর কিছু প্রবলেম ফাইন্ড আউট করি। তারপরে আমরা এখানে চলে আসি। করোনার পরে চলে আসি। করোনার মুহূর্তে আসা সম্ভব ছিল না। করোনাটা শেষ হওয়ার পরে, শেষ ঠিক না, একটু ফ্লেক্সিবিলিটি আসার পরে আমরা চলে আসি এখানে। তো এখানে আসার পরে আমাদের মূল জার্নিটা শুরু হয়ে যায়। তো আমি কিছু পয়েন্ট লিখে রেখেছিলাম। কারণ ১ম দিন ওসমান গনি স্যার একটা কথা বলেছিলেন যে, "হয়তোবা একটা সময় আসবে যখন আপনারা সাদিকের যে প্রবলেমগুলো ছিল, সেগুলো হয়তোবা আপনারা ভুলে যাবেন।" তো এজন্য আমি কিছু পয়েন্ট লিখে রেখেছিলাম। যদিও সবগুলো মনে নাই, তারপরেও আমি কিছু পয়েন্ট বলছি। ওর প্রবলেম ছিল ও চোখে চোখ রেখে কথা বলতে পারত না। বাবা, মা, ভাই এই ৩ জন ছাড়া কাউকে চিনত না। কোনো কথা বলতে পারত না। ২-১ টা শব্দ ছাড়া কোনো কথাই বলতে পারত না। কারো সাথে যোগাযোগ করতে পারত না। সবসময় মায়ের ওড়নার নিচে মাথা ঢুকায় রাখত অথবা বোরখার নিচে মাথাটা ঢুকায় রাখত। আর ঠিকমতো কোনো রেসপন্স করত না। তো আমরা অনেক সময় মনে করতাম যে, ও কানে সমস্যা আছে কিনা? আমরা কানের ডাক্তারও দেখিয়েছিলাম। কিন্তু সব প্রবলেম ঠিক ছিল। কানের কোনো প্রবলেম ছিল না। খেলতে পারত না। কোনো কমান্ড মানত না। কোনো কিছু যে আঙ্গুল দিয়ে পয়েন্ট করতে হয় সেটা পারত না। লাফ দিতে পারত না। দোলনায় দোল খেতে পারত না। আ নরমাল কোনো এক্টিভিটিসই ওরকম ছিল না। তো আমার হয়তোবা আপা প্রতিদিন দেখতেন, আমার বোন প্রতিদিন দেখতেন জন্য হয়তোবা তার কাছে প্রবলেমগুলো হয়তোবা ২-১ টা যেমন ১ম কমপ্লেইন ছিল যে বাচ্চা কথা বলতে পারে না। মেইন কমপ্লেইন আপার এটা ছিল। কিন্তু পরবর্তীতে আমরা অনেকগুলো প্রবলেম ফাইন্ড আউট করি। তারপরে আমরা এখানে আসি। এখানে আসার পরে ইভেন ও কোনো খেলনা দিয়েই খেলতে পারত না। খেলনা দিলে সে খেলনাগুলো ভেঙে ফেলত। কোনো বাচ্চাদের সাথে সে যোগাযোগ করতে পারত না। কোনো বাচ্চার সাথে যদি খেলতেও, সে বাচ্চাগুলোর সাথেও সে খেলতে পারত না। খেলাটা বুঝতই না। অনেক সময় বাচ্চাদেরকে সে হয়তোবা কামড় দিচ্ছে বা খামচি দিচ্ছে অথবা ধাক্কা দিচ্ছে, এরকম। অন্য বাচ্চা খেলতে এলেও সে এরকম করত। ফোনের প্রতি একটা নেশা ছিল, জেদ ছিল খুব। তার টাচ ফোনগুলোতে ভিডিও দেখা এগুলো খুব নেশা ছিল এবং খুব প্রচন্ড রকমের জেদ ছিল। মানে কোনো কিছুতেই থামানো যেত না। জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত, এরকম ছিল। খেলনাপত্র ভাঙচুর করত। কিন্তু আমরা এখানে আসার পরে এখান থেকে যে গাইডলাইন গুলো দেওয়া হয়, সেগুলো আমার আপা যথাযথ পালনের চেষ্টা করেছেন। ১ম শর্ত ছিল যে আপার টাচ মোবাইলটা ব্যবহার করা যাবে না, বাটন ফোন ইউজ করতে হবে। তো এটা হয়তোবা আমার পক্ষেই সম্ভব হতো না, যেটা আমার বোনের পক্ষে সম্ভব হয়েছেন। আপা সেদিনই আমার বাসায় ছিলেন। আপা গ্রামে থাকতেন। তো গ্রাম থেকেই এসে বাচ্চাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই আসছিলেন আমার বাসায়। তো আমার বাসায় আসার পরে উনি এখান থেকে যাবার পরেই আপা সেদিনই মোবাইলটা উনি একটা বাটন ফোন কিনে নিয়ে আসেন এবং সিমটা রিপ্লেস করে ওই যে ফোনটা অফ করে রেখে দিলেন, দেবার পরে উনার জার্নিটা তখন থেকে শুরু হয়ে গেছে। যেটা হয়তোবা অন্যান্য মায়েরা কি করবেন জানি না। এখানে মূল জার্নিটা কিন্তু মাকে করতে হয়। এখানে ফ্যামিলির অন্যান্য মেম্বারের সাপোর্ট পাওয়াটা না পাওয়াটা নিয়ে কেউ হতাশ হবেন না। কিন্তু মা যিনি তাকে স্ট্রংলি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। আমার আপার জার্নিটা ছিল সবচেয়ে মানে কি বলবো কঠিন জার্নি ছিল। আমি তো খালা ডাকার জার্নি আমি তেমন কিছুই না। আমি এখন খালাটা ডাকতে পারি কিন্তু ও যেটা আমাকেই চিনত না। তো আপার যেই কাজগুলো করতে হয়েছে এখান থেকে আপা তো রেগুলার আসতে পারত না। ১ম এ ছিল ৩ মাস গ্যাপে আপা ১০ দিনের একটা করে থেরাপি দিবেন ওকে সাদিককে। তো আপা ঠিক যে টাইম দেওয়া হতো ওই টাইমেই চলে আসতো। আর যে ১০ দিন দেবার পরে যে একটা গাইডলাইন দেওয়া হয় যে আপনি ৩ মাসে এই কাজগুলো শেখাবেন বাবুকে। তো আপা ওই মানে ওই প্রেসক্রিপশনটাই ফলো করতেন। মানে ধরে আপা প্রত্যেকটা কাজ প্রতিদিন করানোর চেষ্টা করতেন যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। আমার আপা যদি এই কাজগুলো না করতেন হয়তোবা আমার আপার এতদিনে একটা বড় এগ্রো ফার্ম থাকতো। আপা অনেক গরু পালতেন। কিন্তু ওই যে বাচ্চার জার্নিটা আপার যে বড় মানে কৃষিকাজ, গ্রামের মধ্যে কৃষিকাজের যে কাজকর্মগুলো, তারপরে গরু পালতেন, বিদেশি সব বড় গরুগুলো আপা ধীরে সব কমায় ফেলছিলেন। শুধুমাত্র বাচ্চাকে সময় দেওয়ার জন্য। বাচ্চাকে সময় দিতে আলাদাভাবে সময় নিয়ে সময় দিতে হবে।
এই জিনিসটা আসলে আমরা মাথায় রাখি না। মনে করছি আমি তো সারাদিন বাচ্চার সাথেই আছি। না, বাচ্চার সাথে থাকা এবং বাচ্চাকে আলাদাভাবে সময় দেওয়া আলাদা জিনিস। কারণ আমি সারাদিন আছি। কিন্তু ওকে যে আলাদাভাবে ফোকাস করতে হবে, আলাদাভাবে সময় দিতে হবে, এইটা আসলে আমরা অনেকে বুঝতেই পারি না। তো এই জিনিসটা যদি সবাই একটু বুঝতে পারেন, আমার মনে হয় যে সাদিকের মতো যাদের প্রবলেম বা এই বাচ্চাগুলো, একটা সময় হয়তোবা তারা আমার বোন, আমি যেমন আমরা ভুলে যাচ্ছি যে ওর যে প্রবলেমগুলো ছিল, আমার বিশ্বাস যে আল্লাহ সহায় হবেন এবং তারাও সফলতা পাবেন। আল্লাহর তো প্রচন্ড রকমের দয়া। আল্লাহর প্রতি দোয়া করতে হবে, চাইতে হবে। তিনি রহমানুর রাহিম, তিনি তো অবশ্যই দিবেন। কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। শতভাগ চেষ্টা না থাকলে সেখানে সফলতা আসবে না। এখানে আমাদের কখনোই টাইম এদিক-সেদিক হয়নি। প্রত্যেকটা সেশন যে ডেট দেওয়া হতো এই ডেটেই আসা হতো এবং ওই যে গ্যাপের যে সেশনটা যেটা মাকে করতে হয়, বাচ্চার মাকে করতে হয়, সেইখানেও কোনো ঘাটতি ছিল না এবং সেইখানেও ঘাটতি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের ওই ৩ মাসের একটা গাইডলাইন দেওয়া হয় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই। তো সেটা ফলো করলে ইনশাআল্লাহ বাচ্চাদের সফলতা আসবেই। আমি হয়তোবা ঠিকমতো গোছায় বলতে পারছি না। কিন্তু আসলে এখানে তাড়াহুড়ার কিছু নাই। আমরা মনে করি ৩ মাস হয়ে গেল, ৬ মাস হয়ে গেল। কেন হচ্ছে না, কেন হচ্ছে না? আমি কিন্তু গল্প বলছি ৪ বছরের। আমাদের করোনা ২০-২১ এ গিয়েছে। আমরা ২২ থেকে জার্নি শুরু করেছি। সম্ভবত ২১ এর ডিসেম্বরে আমরা ফার্স্ট ভিজিট করি। আপা ২২ এর জানুয়ারি থেকে স্টার্ট করেন। সেই ২২ এর জানুয়ারি থেকে এখন আমরা ২৬ এ চলে আসছি। আমাদের জার্নি কিন্তু এখনো থেমে যায়নি। এটা আরো থাকবে। এটা থাকবে। কিন্তু ওর ওর যে লেভেলটা আপগ্রেড হয়েছে, এখন সে আমাদের সবাইকে চেনে, সবার সাথে কথা বলতে পারে, ফোনে কথা বলতে পারে। সে নরমাল স্কুলে যায়। তাকে একটা মাদ্রাসায় দেওয়া হয়েছিল। প্রি স্কুল যেটা সেটা মাদ্রাসায় দেওয়া হয়েছে ওকে। ওখানে সে অনেকগুলো দোয়া শিখেছে, হাদিস শিখেছে এবং একা যাতায়াতটা শিখেছে। যেটা কখনো কল্পনাই ছিল না। এবং এখন সবার সাথে খেলতে পারে। ওর কোনো জেদ নাই। এখন যেটা ইনস্ট্রাকশন দেই, ওকে যদি আমি বলি যে তুমি এত এখন হয়তোবা কার্টুন দেখতে দেই, খেলতে দেই বা যদি বলি এতটুকুতে খেলবে, এইটা করবে বা ওইটা শুধু ধরবে। মানে এখন সব কমান্ড সে মানে আলহামদুলিল্লাহ। মানে ও অনেকগুলো পজিটিভ এখন আমাদের কাছে চলে আসছে দিকগুলো। যেমন আমি যতগুলো কথা বললাম ওর ব্যাপারে ১ম এ যে প্রবলেম গুলো বললাম, এখন ওই প্রবলেম গুলো আর ওর ভিতরে নাই। এখন শুধুমাত্র সামনের দিকে আমাদের যাওয়াটা। এই সামনের দিকে আমরা কিভাবে যাবো সেটার জন্য এখনো আপা আসছেন এখানে এবং এই জার্নিটা আমাদের আরো দীর্ঘ। এ পথ এখানেই শেষ না যে আমার ছেলে বা আমার বোনের ছেলে স্কুলে যেতে পারছে মানেই যে থেমে যাবো তা কিন্তু না। এটা আমাদের আরো হয়তোবা আরো বড় হওয়া পর্যন্ত, আরো একাডেমিক আরো বড় ক্লাসে যাওয়া পর্যন্তই আমরা লেগে থাকবো ইনশাল্লাহ। আমরা যখন আইএনডিআর এর সাথে আমাদের পথ চলার পর থেকে ওর যে পরিবর্তনগুলো হয়েছে, আম এই পরিবর্তনটা আসলে আমরা হয়তোবা এত তাড়াতাড়ি আমরা এত পরিবর্তনটা আশাও করিনি সত্যি কথা বলতে। আমরা ভেবেছি যে ১৬-১৭ বছর পর্যন্ত ওর পরিবর্তন আসবে। কিন্তু এত তাড়াতাড়ি আমরা যে পরিবর্তন পাবো, এটা আসলে আইএনডিআর এর যে গাইডলাইনটা ওইটা না হলে হয়তোবা সম্ভব হতো না। যেমন ও যে নরমাল মাদ্রাসায় যায় অন্য স্বাভাবিক বাচ্চাদের সাথে। ওর ক্লাসে ১১ জন বাচ্চা ছিল, সেখানে সে ৩য় হয়েছে। সে লিখতে পারে, সে পড়তে পারে, মানে সব অক্ষরগুলো চেনে, আরবি অক্ষরগুলো চেনে, বাংলা অক্ষর চেনে, ইংলিশ অক্ষর চেনে, ম্যাথস চেনে, সব চেনে সে। এবং ছোট ছোট ছড়া বলতে পারে। তারপর আপনার হাদিসগুলো বলতে পারে। সবচেয়ে আরো ভালো ব্যাপার যে সে দোয়াগুলো মুখস্থ রাখতে পারছে, হাদিসগুলো মনে রাখতে পারছে। এটাতে আমার আপা আরো অনেক বেশি খুশি। আমরা সবাই অনেক বেশি খুশি। হয়তোবা আ আপার একার আপা কেন? আমরা হয়তোবা অন্য কোথাও গেলেও এত সুন্দর গাইডলাইন পেতাম না যেটা আমাদেরকে আইএনডিআর দিয়েছেন। তো আসলে এখানে ধন্যবাদ বা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব আমরা জানি না। শুধুমাত্র দোয়া করি যেন আইএনডিআর আরো শত বাচ্চার পাশে যেন থাকতে পারে। আরো শত বাচ্চা যেন এখান থেকে গাইডলাইন পেয়ে সুস্থ স্বাভাবিকভাবে যেন থাকে এবং বাচ্চার বাবা-মা যেন আমাদের মতো যেন খুশি হতে পারেন। আল্লাহ পাকের কাছে সেই দোয়াটাই সবসময় করছি। আইএনডিআর এর যেন আরো উত্তরোত্তর শুভকামনা জানাই এবং উন্নতি কামনা করি। আইনডিআরকে যেন আল্লাহ পাক অনেক বড় জায়গায় নিয়ে যায় এবং সবার সুস্থতা কামনা করি। স্যার, ম্যাডাম এবং যারা বাচ্চাদের সাথে সবসময় লেগে আছেন,
একেকটা বাচ্চাকে এই ধরনের বাচ্চাদের মা মায়েদেরই অনেক কষ্ট হয়ে যায় ম্যানেজ করা। আর এখানে যারা বাচ্চাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তারা অনেক মানে কি বলবো? উনারা যে এত সাপোর্টিভ, এত ফ্রেন্ডলি বাচ্চাদের সাথে, এইসব বাচ্চাদের সাথে সহজে মেশা যায় না। কিন্তু ওনারা খুব সুন্দরভাবে একেকটা বাচ্চা ম্যানেজ করেন। অনেক সময় অনেক কষ্ট হয় ওনাদের, আমরা বাইরে থেকে বুঝতে পারি। কিন্তু কখনো তাদের ভেতরে এই কষ্টটা দেখতে পাই না আমরা। বরং একটা বাচ্চাকে ওনারা দিতে পারলেন, একটু ভালো হলেই ওনাদেরও তো খুব ভালো লাগা কাজ করে, সেটা আমরা দেখেছি। তো আমরা চাইবো এখানে যারা আছেন, যারা এই বাচ্চাগুলোর সাথে আছেন, আল্লাহ পাক যেন সবার উন্নতি দেন এবং তাদের যেন সুস্থ রাখেন। কেউ হতাশ হবেন না। চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। এটা হয়তোবা আমার বোনের জন্য আল্লাহ পাকের একটা পরীক্ষা ছিল। আমরা সবাই, ফ্যামিলির সবাই আপাকে বলতাম যে, "এটাই হয়তোবা আপনার জন্য পরীক্ষা।" কারণ আল্লাহ পাক একেকজনকে একেকভাবে পরীক্ষা করেন। স্পেশাল বাচ্চাগুলো দিয়ে হয়তোবা বাবা-মার জন্য সেটা একটা পরীক্ষা। আমরা কেউ কিন্তু সেই পরীক্ষা থেকে পিছু পা হব না। আল্লাহর পরীক্ষা মনে করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বাচ্চার প্রতি আলাদা ফোকাস দিব। স্যাক্রিফাইসটা কিন্তু করতে হবে। আমার আপার কিন্তু খুব পছন্দ ছিল গরু পালন করার এবং করতেনও, এবং ওখানে আপা সফলও ছিল। আপার গ্রামের মানুষ হিসেবে ওনার হয়তোবা সফলতা ওইখানে। কিন্তু আপা সেই সফলতার জায়গাটাতে একটা ত্যাগ স্বীকার করেছেন। ধীরে ধীরে গরু-টরু সব বাদ দিয়ে দিয়েছেন। ক্ষেত খামারের চাষাবাদগুলো কমায় দিয়েছেন। বাচ্চাকে শুধুমাত্র সময় দেওয়ার জন্য। এটা হয়তোবা আমরা অনেক বেশি শিক্ষিত মানুষও হয়তোবা এই জিনিসটা হয়তোবা কখনো মাথায় নিতাম না বা পারতাম না। যেটা আমার আপা করেছেন। তো আমার আপার আসলে এই জার্নিটাতে আমি কিছুই না। আমি হয়তোবা একটা খালা ডাক শুনতে পাচ্ছি। এটাকে আসলে আমি বেশি ইমোশনাল হয়ে যাই ওর কথা ভাবলে। শুধু আমি না, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই। আর আরো সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আমরা ৮ ভাই-বোন। তো আমাদের বাচ্চারা সবাই আল্লাহর রহমতে নরমাল। স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র সাদিকেরই প্রবলেম ছিল। তো এই প্রবলেমটা আমার ভাই-বোন, অন্যান্য ভাই-বোনদের ভিতরে আমাদের প্রচন্ড রকমের খারাপ লাগা কাজ করত, যেটা আমার বোনকে কোনোদিন বুঝতে দেইনি। যে আমাদের বাচ্চারা যখন, আমাদের প্রায় ফ্যামিলি গেট টুগেদার হয়। আমরা ভাই-বোনরা প্রত্যেক ঈদেই দেখা যায় যে একসাথে তো আমাদের সব বাচ্চারা নরমাল থাকবে আর সেখানে আমার আপার একটা বাচ্চা স্পেশাল থাকবে। এটা তো আসলে হয়তোবা দেখা যাবে যে আপা ওইখানে পার্টিসিপেট করতে পারবে না। কারণ আমার আপা বাচ্চা যখন এরকম ভাঙচুর করত, তখন আপা আত্মীয়স্বজনের বাসায় যাওয়াটাও কমায় দিয়েছিল। ইভেন আমাদের বাড়িতেও, আমার বাবার বাড়িতে যাওয়াটাও আপা কমিয়ে দিয়েছিলেন। যে বাচ্চা গিয়েই ঝট করে এটা ভেঙে ফেলে, ওটা ভেঙে ফেলে, এই খেলনা ধরে, ওই খেলনা ধরে, ও তো বুঝতে পারে না। কিন্তু আমরা হয়তোবা আপার মুখে কিছু বলি না, সহজভাবে নেই। কিন্তু আসলে মা হিসেবে তো আসলে ওই জায়গাগুলো, আমি তো খালা, আমিও বুঝি। আমারও ২ টো বাচ্চা আছে। আমিও বুঝতে পারি। এই জার্নিটা বা এই 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 প্রবলেম গুলো ফেস করা আসলে সো টাফ। তারপরও আমার আপা বা আমরা সবাই মিলে দোয়া করছিলাম। চেষ্টা করছিলাম। সর্বোপরি আপাকে সাপোর্ট দিচ্ছিলাম। সবাই বাচ্চাটার জন্যও বলছিলাম। আর ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে না করেছিলাম। আপার হয়তোবা এখানে দেখানোর পরেও হয়তোবা আপার মনে হয়েছিল যে আমি একটু রাজশাহীতে দেখাই, একটু বগুড়া দেখাই বা রংপুর দেখাই। হয়তোবা এরকম মেন্টালিটি আসে, মায়েদের আসে। মনে হয় যে এখানে একটু দেখাই, ওখানে দেখাই। ম্যাজিক্যালি কিছু যদি চেঞ্জ হয়। আসলে ট্রিটমেন্টটা হচ্ছে মেডিকেল সায়েন্স, ম্যাজিক্যালি ওরকম কিছু হয় না। এখানে ধৈর্য ধরে থাকতে হয়। সব ব্যাপারে ম্যাজিক্যালি কিছু আসে না। তো আপাকে আমরা সবাই মিলে বলছিলাম যে, "না, একটা জায়গাতেই থাকতে হবে।" এবং আপা আমাদের ওই ইনস্ট্রাকশনটা মেনেছিলেন। আ ওইটা মানার পরে আমি কথা বলতে গিয়ে বেশি ইমোশনাল হয়ে আমার কণ্ঠস্বরটা কেমন হচ্ছে, মাফ করবেন। তো আপা ও ও ওই যে শুধুমাত্র আমাদের বলা প্লাস ওসমান গনি স্যার, নীলা ম্যাডাম সবার মানে প্রতি যে একটা আস্থা বা তাদের ইনস্ট্রাকশনটা মানা, এটা হচ্ছে আপার সবচেয়ে বড় গুণাবলী ছিল। কারণ উনি যদি বলতেন যে, "না, আমি এখানে দেখাবো না। আমার ৩ মাসে আমার বাচ্চার কিছুই হচ্ছে না। তাইলে আমি অন্য জায়গায় দেখাই।" কিন্তু উনি ইনস্ট্রাকশনটা মেনেছেন। হয়তোবা মেনেছেন বলে আল্লাহ পাকও তাকে তার এই পথটা, এই চলার পথটা, এই ধৈর্য ধারণ করার পথটা হয়তোবা সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকেই সহজ করে দিবেন আমরা যদি তার কাছে সহজভাবে চাই। আর লেগে থাকতে হবে। একটা কথা, কেউ মানে হতাশ হবেন না।
বাচ্চার প্রতি এ আমাদের পৃথিবীতে বাবা-মা যারা হয়েছি তারা তো সবাই জানি যে সন্তানের উপরে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু নাই। এটা আল্লাহ পাকের এমন একটা গিফট, মানে যে গিফটটা পৃথিবীর যেকোনো মহামূল্যবান গিফটও পুরান হয়ে যায়। কিন্তু এই গিফটটা বাবা-মার কাছে কখনো পুরান হয় না। তো আমার বিশ্বাস যে সব বাবা-মাই আমার মতোই ভাবেন যে এই গিফটটা আসলে পুরান হওয়ার কোনো গিফট না। আর এটা একটা স্বর্গীয় গিফট। এই গিফটটাকে যথাযথ হেফাজত করতে হবে আমাদেরই। সময়টা তো তাদের জন্যই। তো এই ধরনের বাচ্চাদের জন্য আমি বলব আপনারা আলাদা সময় বের করে সময় দিবেন। আমি আর বেশি কিছু বলতেও পারব না। সবাইকে জন্য দোয়া থাকলো। আল্লাহ যেন সবার বাচ্চাদেরকে সুস্থতা নিয়ে আসেন, সফলতায় নিয়ে আসেন। আসসালামু আলাইকুম।